বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ার বাজারে, উত্থানের আভাস। আজকে এই খবরটা দিয়েই আমরা শুরু করব আজকের দিনটি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইক টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের দিন অর্থাৎ এই 6 মে 2025 তারিখে স্টক মার্কেট রিলেটেড যতগুলো নিউজ পোর্টাল রয়েছে সে সকল নিউজ পোর্টালগুলোর এক এক করে সংবাদের যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলোই আপনাদের সামনে তুলে ধরবো আজকের ব্লগে। তো আমরা চলে আছি মূল ভিডিওতে। ইন্ট্রো পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রো পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো প্রথমে আমরা আসলে একটু দেখে নিব যে গতকাল মার্কেটে কী সিনারিও ছিল, একটু সারমর্মটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ইন্ডেক্স কিন্তু ছিল 4,964 পয়েন্টে, আর ইন্ডেক্স কিন্তু পজিটিভ ছিল, 8 পয়েন্ট পজিটিভ ছিল। আর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে টার্নওভারে। একটা বড় ধরনের টার্নওভার আমরা কালকে দেখতে পেয়েছি। সেটি হচ্ছে গিয়ে প্রায় 584 কোটি টাকা টার্নওভার হয়েছে। তো এর মধ্যে একটা ব্লকের একটা ট্রেড রয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব, যেটা আসলে আমাদের নিউজ পোর্টালগুলোর মধ্যে নিউজে এসছে। তো আমরা চলে যাচ্ছি প্রথম যে নিউজ পোর্টালটা, সেটা হচ্ছে গিয়ে sharenews24.com-এ। sharenews24.com কিন্তু যেই প্রধান যে শিরোনামটা করেছে, যেটি সকালে আমরা শুরুতেই বললাম, সেটি হচ্ছে গিয়ে বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ার বাজারে, উত্থানের আভাস। আসলে সবাই কিন্তু খুব পজিটিভ, যখন একটু মার্কেটটাকে পজিটিভ দেখছে তখনই কিন্তু সবার মধ্যে একটা আশা সঞ্চার হচ্ছে যে হয়তো এখান থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াবে। সেই খবরটাই আসলে আমরা, যেহেতু লিডিং খবর, তো এটা আমরা একটু ভিতরে দেখব। 3 সপ্তাহের বেশি সময় শেয়ার বাজারে ধারাবাহিক পতনের পর গত কয়েকদিন রোববারের বাজার কিন্তু আসলে ঘুরে দাঁড়িয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 6 এপ্রিল প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি প্রধান সূচক কমেছে 5,206 পয়েন্টে, মানে এই পয়েন্টে কিন্তু সূচক নেমে এসেছিল। তো এটা কিন্তু একটা বড় ধরনের আসলে একটা যে মার্কেটে কিন্তু একটা টানা আসলে পতন চলছিল। সর্বশেষ গত 6 এপ্রিল বুধবার ডিএসসি প্রধান সূচক কমে দাঁড়িয়েছিল 4,917 পয়েন্টে। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 289 পয়েন্ট। এটা কিন্তু বড় ধরনের পতন আসলে আমরা দেখেছি। এদিকে গত 6 এপ্রিল ডিএসসি বাজারে মূলধন ছিল 6,71,683 কোটি টাকা, আর 30 এপ্রিল বাজারে মূলধন কমে দাঁড়িয়েছে 6,56,059 কোটি টাকা। এ সময় বাজারে মূলধন কমেছে 20,085 কোটি টাকা। অর্থাৎ মার্কেট যখন কমতে থাকে, আপনার স্টকের, আপনার পোর্টফোলিওর যেমন ভ্যালুটা কমতে থাকে, ঠিক তেমনি করে কিন্তু পুরো মার্কেটের কিন্তু সামগ্রিক মূলধনটা কমতে থাকে। তো এভাবে কিন্তু আসলে আমাদের মূলধন আমরা অনেক হারিয়েছি আসলে গত কয়েকটা দিন ধরে। আসলে আগামী দিন রোববার প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সূচক 38 পয়েন্ট বাড়ে। আর আজ ডিএসসি, অর্থাৎ গতকাল, যেটা আর কি বলছে যে আজ ডিএসসি যেটা উল্লেখ করা হলো, যে প্রধান সূচক বেড়েছে প্রায় 8 পয়েন্ট। অর্থাৎ গতকাল কিন্তু সর্বশেষ 8 পয়েন্ট প্লাস ছিল। গত 2 দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 47 পয়েন্ট এবং বাজারে মূলধন ফিরেছে 229 কোটি টাকা। আজ ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এই ডিএসসিতে কিন্তু একটা সর্বোচ্চ লেনদেনের যে বিষয়টা, যে সেটাকে কিন্তু উল্লেখ করেছে বেশিরভাগ নিউজ পোর্টাল। বাজার সংশ্লিষ্টরা বলছে নানা কারণে বাজারে অনেক ধকল গেছে, এবার বাজারে শক্তিমত্তা দিয়ে ঘুরে দাঁড়ানোর পালা। বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন ইতিবাচক প্রবণতা নিয়ে বাজারে সক্রিয় হচ্ছে না এখনও। তারা সক্রিয় হলে বাজার ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না, এটা কিন্তু সঠিক। বাজার যে ঘুরে দাঁড়িয়েছে, এখানে কিন্তু আসলে আমাদের যারা একেবারেই সাধারণ বিনিয়োগকারীরা রয়েছেন তারাই কিন্তু মার্কেটটাকে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়টা কিন্তু আসলে আমাদের ইনস্টিটিউটগুলোর বিশেষ করে সাপোর্টটা বেশি প্রয়োজন মার্কেটে। তবে আশা রাখা যাচ্ছে, যেহেতু মার্কেট যদি একটা ভালো ধারায় চলে যায়, একটা ঊর্ধ্বমুখী ধারায় যায়, তাহলে কিন্তু দেখবেন যে সব পক্ষ থেকেই আসলে মার্কেট নিয়ে সামনে এগিয়ে আসবে। তো আমরা চলে যাচ্ছি আসলে news24.com-এর আরও কিছু কিছু নিউজকে তারা লিড করেছে সেই নিউজগুলোতে। তো তাদের মধ্যে আরেকটি আছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, 20 ব্যাংকের রেকর্ড মূলধন ঘাটতি। তো এটাকে কিন্তু তারা ঠিক এই পজিটিভ নিউজের ঠিক পাশেই স্থান দিয়েছে। তো এরপরে রয়েছে শেয়ার বাজারে বহুজাতিক কোম্পানির নেতিবাচক রেকর্ড। আমরা জানি যে যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে স্টক মার্কেটে।
তো এটি কিন্তু অনেক দিন ধরে আসলে চলছে, সেটাকে নিয়েই তারা কিন্তু এই রিপোর্টটা করেছে। এছাড়া করেছে 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসসিতে। তো এটাকেও তারা কিন্তু প্রাধান্য দিয়েছে। এরপর আমরা যে নিউজ পোর্টালটা চলে যাব সেটি হচ্ছে গিয়ে sunbd24.com। সেখানে কিন্তু প্রধান যে নিউজটা করা হচ্ছে, লিডিং যে নিউজটা করা হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে ব্যর্থ চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার, প্রশ্ন করেছে ছাত্ররা। তো আসলে আমরা জানি বিএসসিসি চেয়ারম্যানকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে আসলে একটা আন্দোলন চলছে। সকলের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে হয়তোবা এই চেয়ারম্যান চলে গেলে পর মার্কেট ভালো হবে। আসলে যে কী হবে মার্কেটে তা কিন্তু আসলে আমরা কেউই জানি না। তবে এতটুকু বলা যায় যে আসলে যখন মার্কেটটা খারাপ হয়ে যায় তখন যে প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে যে প্রধান থাকে তখন কিন্তু তাকেই কিন্তু আসলে দোষারোপ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে ব্যতিক্রম কিছু হচ্ছে না। আশা করি যে মার্কেটটা সামনে ঘুরে দাঁড়ালে পরে আমাদের মধ্যে যেই উৎকণ্ঠাটা রয়েছে সেই উৎকণ্ঠা কেটে যাবে। আমরা আবার একটা সোনালি দিন ফিরে পাবো আমাদের পুঁজিবাজারে। তাছাড়া যে এই নিউজটাকে তারা প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে ব্লক মার্কেটের লেনদেন 167 কোটি টাকা। এই যে ব্লক মার্কেটে কিন্তু আসলে 167 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা এই নিউজটা একটু ভিতরে যেতে চাই যে সপ্তাহের দ্বিতীয় দিন কার্যদিবসের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ব্লক মার্কেটে মোট 29টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে কোম্পানিগুলোর মধ্যে মোট 4,41,971টি শেয়ার 56 বার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 167,62,80,000 টাকা। এর মধ্যে আরও স্পেসিফিক করে আপনাদের যদি আমি বলতে চাই যে আসলে কিন্তু এই ব্লক মার্কেটের ট্রেডের মধ্যে ব্লক মার্কেটের সবচেয়ে বেশি যে ট্রেডটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্র্যাক ব্যাংকের। সেটা পরিমাণ ছিল হচ্ছে গিয়ে 147,02,00,000 টাকা। এটি কিন্তু একটা বড় অঙ্ক। এরপরে যেগুলো রয়েছে রেনেটার হয়েছে 4,91,00,000 টাকা। তাছাড়া অন্যগুলো কিন্তু খুবই ছোট ফিগারের, কিন্তু এখানে যে বড় যে ফিগারটা রয়েছে সেটা কিন্তু আসলে হচ্ছে এই ব্র্যাক ব্যাংকে একটা বড় ধরনের ব্লক হয়েছে এবং এই প্রভাবটাই কিন্তু পড়েছে আমাদের টার্নওভারে। তো যাই হোক, টার্নওভারও একটা ভালো যদি প্রভাব পড়ে, একটা যদি বড় টার্নওভার আমরা দেখতে পাই মার্কেটে, সেটাও কিন্তু আমাদের জন্য অবশ্যই পজিটিভ। তো আমরা পরে যে নিউজ পোর্টালে চলে যাচ্ছি সেটা হচ্ছে অর্থসূচকে যে নিউজটিকে তারা কভার করেছে সেটা হচ্ছে এবি ব্যাংকের এমডি ও সিইও হলেন সৈয়দ মিজানুর রহমান। আমরা এই কিছুদিন আগে দেখলাম যে এবি ব্যাংকের কিন্তু যিনি ছিলেন তিনি চলে গেলেন, নতুন নিয়োগ পেলেন আসলে এই যে সৈয়দ মিজানুর রহমান। আসলে এই নিউজগুলো আমরা যারা বিনিয়োগকারীরা রয়েছি, বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু কিছু সংখ্যক বিনিয়োগকারী রয়েছেন খুবই স্মার্ট, তারা আসলেও এই সকল বিষয় খুব নজরদারি রাখেন যে তিনি যে স্টকটা কিনছেন বা যে স্টকটা বিনিয়োগ করতে চাচ্ছেন সেই স্টকটায় ম্যানেজমেন্টে কী পরিবর্তন আসলো, আপনার চেয়ারম্যান কে হচ্ছেন, এমডি কে হচ্ছেন, কারণ এগুলো কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে যে কোনো কোম্পানির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে অনেকে নজর রাখি না। তো আমি এই জন্য একটু আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়গুলোকে আমাদের একটু নজর রাখতে হবে। আমি একটু নিউজটার একটু ডেপথে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ পেলেন সৈয়দ মিজানুর রহমান। এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 2011 সালের মার্চ মাসে তিনি এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। তিনি 2024 সালের 13 অগস্ট অতিরিক্ত ব্যবস্থা পরিচালক পদে দায়িত্ব গ্রহণ পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার মানে আপনাদেরকে একটা জিনিস ক্লু দিতে চাচ্ছি, সেটা হচ্ছে 2021 সালে কিন্তু এই কোম্পানিতে সে যোগদান করেছেন এবং যেটা উল্লেখ করা আছে সে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি কাজ করেছেন। তো যেটা হয় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যে একটা ব্যাংকের এমডি বা সিইওকে নিয়ে আসা হয় অন্য একটা ব্যাংকের সিইও বা এমডি পদ থেকে, বা একেবারে বাইরে থেকে নিয়ে এসে তাকে এখানে বসিয়ে দেওয়া হয়, বোর্ড বসায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় কিন্তু তারা কিন্তু এই কর্মপরিবেশটার সাথে মানে ম্যাচ করতে একটা বড় সময় চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা 2011 সালে কিন্তু তিনি আসলে এই কোম্পানিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন এবং ক্রমে কিন্তু সে পদোন্নতি পেয়ে আজকের এই অবস্থায় তিনি এসেছেন। তার জন্য কিন্তু আসলে এই কোম্পানির বিষয়, এই এবি ব্যাংকের বিষয় ডেপথ নলেজ রাখাটা অনেক সহজ, যেটা না অন্য কোনো বাইরে থেকে যদি কেউ এসে একেবারে ব্যাংকে বসে তার জন্য যতটা কষ্টকর হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু বিনিয়োগকারীদেরও মাথায় রাখতে হবে। ব্যাংকিং খাতের 28 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন মিজানুর রহমান এবি ব্যাংকে যোগদানের পূর্বে ঢাকা ব্যাংক, আইপিডিসি ব্যাংক, আলারাফা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মরত ছিলেন। দীর্ঘ পথ চলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেল, প্রসেস ট্রান্সমিশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশন সহ ব্যাংকিং খাতে বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞানের
পরিধি আরও বিস্তৃত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে MBA সম্পন্ন করেন। তো এটি কিন্তু একেবারে তার ডিটেলসটাই মোটামুটি এখানে কভার করা হয়েছে। আমরা যারা আসলে বিনিয়োগকারী রয়েছে, যারা স্মার্ট বিনিয়োগকারী রয়েছে, যারা একটু সচেতন বিনিয়োগকারী রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে একটু নজরে রাখবেন যে কোন কোম্পানি, যে কোম্পানিতে আমি বিনিয়োগ করতে চাচ্ছি বা বিনিয়োগ করে আছি, সেই কোম্পানির কী পরিবর্তন আসছে, ম্যানেজমেন্টে কী পরিবর্তন আসছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমরা খুব নজর রাখি যে EPS এর দিকে, NOCF এর দিকে, তারপর ডিভিডেন্ডের দিকে, ঠিক সেভাবেই কিন্তু এই বিষয়গুলোকে একটু নজরে রাখা উচিত। তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।